বন্ধুরা, আমি বাণী সেন ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেলের নাম। আজ আমি এসছি গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া আমার সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমার গুপ্তিপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের আজ ৭৫ বছর পূর্ণ। সেই উপলক্ষে অনুষ্ঠান সম্বর্ধনা জানানো হবে। পরপর 3 দিন হবে, আজ কাল পরশু। বিশিষ্ট সমাজসেবী এবং পার্টির কিছু লোক আসবেন, মন্ত্রী আসবেন। কত কথা মনে পড়ে যাচ্ছে, সেই ছোটবেলার কথা, সেই দুষ্টুমির কথা, বই বুকে নিয়ে স্কুল যাওয়া সব। এখন যাব স্কুলে, তার একটা ছবি আপনাদের উপহার দেব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এখন গুপ্তিপাড়া স্টেশন থেকে টোটোয় করে যাব স্কুলে। রাখি সবাই। স্কুলে একটা তথ্য আপনাদের জানিয়ে দিই। প্রথমে মজুমদার বাড়ি বলে একটা জায়গা আছে, স্টেশন থেকে মিনিট 10-এর পথ। সেখানে প্রথম বালিকা বিদ্যালয় হয়। তারপর সেখান থেকে হাই স্কুলের দোতলায় হয়, বয়েজ স্কুলে। তারপরে নন্দ সেন বলে কালীতলার পাশে এক ভদ্রলোকের বাড়িতে, বিশাল বাড়িতে স্কুলটি হয়। তারপর গুপ্তিপাড়া যে বর্তমান গার্লস হাই স্কুল, সেই বিদ্যালয়ে আমার বাবা সমস্ত জ্যাঠামশাইদের সহ ঠিক করেন 8 বিঘে জমি দান করবেন। 8 বিঘের কিছু বেশি, সেই জমিতেই বর্তমান বিদ্যালয়। আজ মোট মিলিয়ে ৭৫ বছর পূর্ণ হলো। কালীতলা, দেশকালীতলা নামবো। স্টেশন থেকে উঠলাম, দেশকালীতলা টোটো পেয়ে গেলাম, টোটোটা ভাড়া। দেশকালীতলার থেকে কাছেই, হেঁটে দিলাম। আমাদের গ্রামের আরাধ্য দেবতাই দেশকালী। আমার গলাটা একটু বসে গেছে, মাফ করবেন। আরও একটা উদ্দেশ্য হলো ওই কালী মন্দিরের পাশে ওই স্কুলটি। এটি জ্যোতি বসুর বন্ধুর বাড়ি, কৈলেন সেনের বাড়ি। বাড়ির নাম অবসর। এখানে কেউ থাকেন না, যদিও কখনো সখনো কেউ আসেন, সবাই কলকাতায় থাকেন। ও বহুদূর বিস্তৃত। এই পাঁচিল চলেছে, 1000 বিঘা হবে। অপোজিটে এই যে জমি দেখছেন, এটাই নন্দ সেনের। ওই যে দূরে বাড়িটি, ওইটি আগে গুপ্তিপাড়া স্কুল ছিল। ওনারাই স্কুল হিসেবে ব্যবহার করতে দিয়েছিলেন। এটি পুরাতন স্কুল। নন্দকুমার সেনের বাড়ির নিচের অংশে কিছুদিনের জন্য স্কুল হয়, পরে বর্তমান স্কুলে স্থানান্তরিত করা। এখন এটা পরিত্যক্ত, ওনারা কেউ আসেনও না। সম্প্রতি শুনছি এটি হস্তান্তর হয়েছে, কতটা সত্যি জানি না। একমাত্র গুপ্তিপাড়ার টোল, হরিমন্দির নামে পরিচিত। এখানে আমি সংস্কৃত টোলে আদ্যমধ্য উপাধি 9 বছর পড়েছি। বাড়ির এইগুলো জমি, এই পুকুর। এককালে এই পুকুর অপূর্ব সুন্দর ছিল, ধার বাঁধানো, আর কিচ্ছু নেই। এইটি বিখ্যাত সেনবাড়ি, যেখানে এখনো দুর্গাপুজো হয়, কীর্তিচন্দ্র সেনের বাড়ি। এই যে আমার পেছনে স্কুলের তোরণ। এটা স্টেশন রোড থেকে স্কুল এলো, এই যে সামনে স্কুল, পেছনে স্কুলের তোরণ দেখা যাচ্ছে। এই স্কুলের পথে চলেছি, এই তোরণ, এই চললো স্কুলের রাস্তা। স্কুলের চৌহদ্দি শুরু হলো।
ফোন নাম্বার আছে, ফোন নাম্বার নেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে যে মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান এখনই শুরু হতে চলেছে। প্রথমে আমি আমাদের বিদ্যালয়ের যে সমস্ত মাননীয় অতিথিরা এসে উপস্থিত হয়েছে তাদেরকে বলতে প্রধান অতিথি ডক্টর রাজকুমার কোকরানি। এই ফলকটিতে জমির দাতাগণের নাম। সর্বকনিষ্ঠ আমার পিতা দেবেন্দ্র কুমার সেন, বাকিরা আমার জ্যাঠামশাই। স্টেজটা সাজানো হয়েছে, এই উদ্বোধন হলো। বরণ করে নেবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী পূর্ণিমা দাস পোদ্দার মহাশয়া, অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়, ওনাকে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী অপর্ণা জবা মহাশয়া। মহাশয়কে বরণ করে নেবে বিদ্যালয়ের শিক্ষিকা রিয়া সেন মহাশয়া এবং সৌমি প্রামাণিক মহাশয়া। বছর উৎসবের সূচনা লগ্নে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রী প্রসেনজিৎ মণ্ডল মহাশয়কে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটা এখন বলবেন যে প্রদীপ প্রজ্বলন করছেন কারা কারা? উনিশশো 51 সাল থেকে আজকে গুটি গুটি পায়ে 75 বছর অতিক্রম করেছে। 75 বছর সময়টা খুব কম নয়,
একটা বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে এবং আমার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো বিদ্যালয় গুরুত্বপূর্ণ, কিন্তু গুপ্তিপাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়ের একটা বিশেষত্ব গুরুত্ব, সেটা হচ্ছে যে আমাদের গার্লস চাইল্ডস মেয়েদের জন্য এই বিদ্যালয় বিশেষভাবে শিক্ষাদান করে আসছে। তো আমি জানি না এই অঞ্চলে আর কোনো মেয়েদের জন্য স্কুল বা বিদ্যালয় এরকম আছে কি না, কিন্তু এই গুপ্তিপাড়া বিদ্যালয় এই অঞ্চলের একটা প্রতিষ্ঠিত বিদ্যালয় হিসেবে তার সম্মান, তার মর্যাদা অটুট রেখেছে। এই জন্য আমি এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক, প্রধান শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের পরিচালক মণ্ডলীর সম্পাদক মহোদয় থেকে শুরু করে আজকের অনুষ্ঠানের যে বিশেষ অতিথিরা আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন, আমি সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থেকো। প্রতিষ্ঠাতা ডক্টর সেনের 2 মেয়ে। অনেকদিন দেখা হলো, ও আসে মাঝে মাঝে, ও মাঝে মাঝে আসে। এটা ফুটি দেখছো, এই ফুটি দেখছো আমার পত্রিকা প্রকাশ হচ্ছে। তোমরা একটু সাইডে যাও না, তোমরা একটু সাইডে যাও, আরো সরে যাও, আরো সরে যাও। সবাই আমরা জানি যে ঐতিহাসিকভাবে হেরে গেল। সেই হেরে যাওয়াটা হয়েছিল এই কারণে যে লর্ড ক্লাইভ যখন বাংলায় জিতে যাচ্ছে, তখন লর্ড ক্লাইভ মির্জাফরকে ডেকে বলেন যে বাংলা তো জিতে যাচ্ছে, কি হলো? তখন মির্জাফর বলেছিলেন আমি শেষ রাস্তাটা দেখছি। শেষ রাস্তাটা ছিল এই যে উনি তো সেনাপতি ছিলেন, উনি মাঠে নেমে বললেন যে বাংলা হেরে যাচ্ছে, ব্রিটিশ জিতে যাচ্ছে, তোমরা এবার চলে যাও, নিজেদের প্রাণ বাঁচাতে চলে যাও, কারণ সিরাজদৌল্লাকে ব্রিটিশ ধরে নিয়েছে এবং তাকে এবার মেরে ফেলবে, তোমরা তোমাদের প্রাণ বাঁচাতে চলে যাও। এইটা করার পরে তখন মোহনলাল নাম আপনারা জানেন, মোহনলাল তখন ভাবলেন যে ওর ভাগ্নে ছিল ওনার সিরাজদৌল্লার স্ত্রী ছিল ওনার বোন। তখন উনি ভাবলেন যে ওর যে কচি বাচ্চাটি আছে সিরাজদৌল্লার, তাকে বাঁচাতে হবে, কারণ সিরাজদৌল্লা মারা গেছে, ওর ফ্যামিলি তবে থাকবে না। তখন ওই বাচ্চাটিকে নিয়ে মোহনলাল
চলে আসেন এখনকার বাংলাদেশের একটি জায়গায় এবং একটি জমিদার বাড়িতে ওনাকে বাচ্চাটিকে রেখে উনি চলে আসেন গুপ্তিপাড়া। এবং আপনারা দেখেছেন যে ওই মন্দিরের সামনে গুপ্তিপাড়ার মোহনলালের একটি পাথরের পেতে লেখা আছে। আমি জানি না কতজন এটা জানেন, ক্লাস হলে জিজ্ঞেস করতাম ভাব তুলতে যে কতজন এটা জানেন। এই যে ঘটনাটা একজন ঐতিহাসিক অমলেন্দু দে এটা লিখেছিলেন। তিনি দেখার পরে আমি পরের দিন রাত্রে সকালে ভোর ঠিক করেছিলাম যে সেই বিখ্যাত গুপ্তিপাড়া যেতে হবে এবং পরের দিনই এসেছিলাম। এবং আসার পরে এটা দেখার পরে সত্যি সত্যি মানে অবাক হয়েছিলাম যে তবে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা মারা যাননি। সিরাজদৌল্লা মারা গেছিলেন পরে অন্যভাবে, সেটা একটু পরে কোনো সময় আলোচনা হবে। কিন্তু সেই গুপ্তিপাড়া সঙ্গে মোহনলাল মানে পলাশির যুদ্ধ সবটাই সম্পর্কিত। এবং সেই সময় আমি একটু মানে যারা এলাকার মানুষকে ভালোবাসেন, এলাকার ঐতিহ্য ভালোবাসেন এমন একজন মানুষকে খুঁজছিলাম। তখন শ্রী সুব্রত মণ্ডল এখানকার বিশিষ্ট সমাজসেবী এবং বইমেলা কমিটির সম্পাদক, তাকে খুঁজে পাই। এবার খুঁজে পাওয়ার পরে আমি দেখলাম সত্যি সত্যি এখনও প্রচুর পাগল মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন, ঐতিহ্যকে ভালোবাসেন। এরকম করার পরে যাই হোক গুপ্তিপাড়া আরও নানাভাবে অনুসন্ধান করি এবং করার পরে যাই হোক নানাভাবে আপনারা গুপ্তিপাড়াকে আসলে আপনারা জানেন। আমি আমাদের এখানে উপাচার্য মশাই আছেন, তখন লাফিয়ে লাফিয়ে বলছিলাম যে গুপ্তিপাড়ার ঐতিহ্যটা কিন্তু আমি বলবো। আসলে ঐতিহ্যের সঙ্গে আমার যোগ আছে এবং যে যোগসূত্র আমার যে কর্মস্থল, সেই কর্মস্থলের সঙ্গে গুপ্তিপাড়ার একটি ঐতিহাসিক সংযোগ আছে। সেটা হচ্ছে আমি আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ানার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতবর্ষের এটা প্রথম বিশ্ববিদ্যালয় এবং সেইটা যিনি স্বপ্নে ভেবেছিলেন তিনি হচ্ছেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আপনারা জানেন নিশ্চয়ই যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের শ্বশুরবাড়ি এইখানে, যার জন্য হচ্ছে আসলে ইতিহাস সবসময় আমরা এইভাবেই ভাবি। আসলে আমাদের যদি আমরা তীর পেছনের দিকে টানি তবেই তীর সামনের দিকে যায়। আমাদের অনেক দূর যেতে হবে, কিন্তু সেই যাওয়াতে যেটা হচ্ছে যে আমার তীরটা যদি পেছনের দিকে না টানি, আমি যদি গুপ্তিপাড়ার ইতিহাস না জানি, গুপ্তিপাড়ার ঐতিহ্য না জানি, তবে কিন্তু আমি এগোবো কিন্তু আমি কোথাও শেকড়হীন হয়ে যাব। আসলে আকাশ ছোবো কিন্তু সেই গাছের যদি শিকড়টা মাটিতে না থাকে তবে সমস্যা। সেই জন্যই এবং আমি ধন্যবাদ এবং আমার প্রণাম কৃতজ্ঞতা জানাবো যারা 75 বছর আগে এই ধরনের একটি মেয়েদের বিদ্যালয় প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন এবং করেছিলেন। তারা করেছিলেন বলেই আজকে এই ধরনের একটা জনপদে এই ধরনের একটি বালিকা বিদ্যালয় তৈরি হয়েছে। সেই জন্য অনেক আমাদের অসুবিধা আছে, কিন্তু সেই অসুবিধার মধ্যেও আমি সবাইকে অনুরোধ করব, স্থানীয় মানুষদের, এখানকার শিক্ষিকাদের এবং সবাইকে অনুরোধ করব যে আমাদের এই বাচ্চারা যদি বড় হতে পারে তবেই আমাদের ঐতিহ্য বাঁচবে। এবং এই পূর্ণ দিনে আমি অবশ্যই স্মরণ করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইকে, যিনি না থাকলে আমাদের বাচ্চা মেয়েরা কবে পড়তেন, হয়তো পড়তেন নিশ্চয়ই পরবর্তীকালে, কিন্তু মনে আরও দিন চলে যেত। সেই জন্য বিদ্যাসাগর মশাইকে আমার প্রণাম এবং এখানে যারা তৈরি করেছেন তাদেরকে প্রণাম এবং হচ্ছে আপনারা যারা নানাভাবে সহযোগিতা করছেন সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে এবং এখানকার শিক্ষিকাদের, মাননীয় শিক্ষিকাদের সবাইকে কৃতজ্ঞতা, প্রধান শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা এবং পরিচালক মণ্ডলী সবাইকে ভালো শ্রদ্ধা জানিয়ে এবং আমার সন্তানদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এবং জীবনে অনেক বড় হও। আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল। 2003 সালের 7ই জুলাই এখান থেকে আমি অন্য একটি স্কুলে চলে যাই। অনেক পরিবর্তন ঘটেছে সেটাও দেখছি, খুব ভালো লাগছে এই পরিবর্তন দেখে এবং সকলের এই ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের স্কুল আজকে এই 75-এ পদার্পণ করেছে। এটা যে কোনো নারী শিক্ষার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমি মনে করি। উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক বাগবাজার মাল্টিপারপাস স্কুলের টিচার ইনি এখন। এই স্মৃতিটুকু ধরা থাক আগামী দিনে, যতদিন আমরা থাকবো
এই এই আবেগ, এই স্মৃতি আমাদের স্মৃতির মণিকোঠায় ধরা থাক। চান প্রোগ্রাম দিতে চান আমাদের পাশে আমাদের দায়িত্বপ্রাপ্ত উৎসব কমিটির সদস্যরা এই যে বলছি আমাদের বাড়িতে রান্না হচ্ছে মানে এটা একটা বিশাল বিষয়। বর্তমানে তিনি ছিলেন, আমাকে যা বলেছেন, সংস্কৃত কলেজের ভাইস চ্যান্সেলর ছিলেন, ডিমড ইউনিভার্সিটি, হ্যাঁ কলেজ এবং ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন, ডায়মন্ড হারবার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক যে ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের, তার ভাইস চ্যান্সেলর। এরকম একজন মানুষ তার অমূল্য সময় আমাদের সঙ্গে দিচ্ছেন, এটা আমাদের গর্বের বিষয়। আমি প্রথমেই অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের যিনি প্রধান এবং আরও দুজন আছেন যুগ্ম সম্পাদক, তাদের মেমেন্টো, পুষ্পস্তবক, উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য। সঙ্গে অবশ্যই থাকবে আমাদের এই স্মরণিকা বিদ্যালয়, যা প্রকাশিত হয়েছে প্রথম দিন। আমি অনুরোধ করবো স্বেচ্ছাসেবকদের সেগুলো নিয়ে আসার জন্য। আমাদের যুগ্ম সম্পাদক সঞ্চয় মণ্ডল পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান পূর্ণিমা দাস পোদ্দার। পুষ্পস্তবক দেবেন যুগ্ম সম্পাদকের অন্যতম সুব্রতা দে। আমি সুব্রত মণ্ডলকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। সুব্রত মণ্ডল, আপনি আসুন, মেমেন্টোটি ডক্টর বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিন। ৭৪ বছর পেরিয়ে 10ই জানুয়ারি আমাদের এই বিদ্যালয়ে পদার্পণ করেছে 75 বর্ষে। এই প্রসঙ্গে আরও জানিয়ে রাখি, ডক্টর শোভা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নিয়ে এসেছেন তার মাকে। এক নারী শিক্ষার এই বিদ্যালয়ে আজকের যিনি অতিথি শোভা বন্দ্যোপাধ্যায়, তিনি নিয়ে এসেছেন সঙ্গে তার মাকে। এটা এর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। সরকারা 2 নম্বর অঞ্চলের প্রধান। আমি অনুরোধ করবো স্বেচ্ছাসেবকদের মেমেন্টো, ব্যাচ, স্মরণিকা নিয়ে আসতে। মানিক ফারামিকেও আমরা বরণ করে নেব। এখানে মঞ্চে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী পূর্ণিমা দাস মহাশয়া, উৎসব উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক শ্রী সঞ্জয় মণ্ডল মহাশয়, শ্রীমতী সুব্রতা দে মহাশয়া, মুক্তিপাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী মানিক ঘরামি মহাশয়, শ্রী তাপস ভট্টাচার্য প্রাক্তন শিক্ষাকর্মী, শ্রী সুব্রত মণ্ডল মহাশয় সদস্য। আমি দেখার পরে এটা অনেকে কেন খোলেনি আমি জানি না, এটা খুব খবরের কাগজে বিশালভাবে তার মানে সেটা একটা ব্রেকিং নিউজ হিসেবে এসেছিল। তো ওটা খুলে আমি দেখি যে তার মধ্যে যেটা সবথেকে অনেক মেডেল, সোনার মেডেল ছিল, রূপোর মেডেল ছিল, যেগুলো হয়তো সেই সময় কেউ নিতে আসেননি। সংস্কৃত ওটা তো তখন একটা পাশেই ছিল প্রেসিডেন্সি, সেটাকে হিন্দু কলেজ বলে জানা হতো। তো তখন হয়তো কেউ নিতে আসেন, সেইগুলো রাখা ছিল। তার সঙ্গে ছিল কিছু নথিপত্র। তার মধ্যে একটা জিনিস ছিল যেটাতে দেখা গেল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা ফান্ড তৈরি করেছিল। কি ফান্ড? যারা বিধবা তাদেরকে কিছু টাকা যাতে তারা পায়। আপনি ভাবতে পারেন 200 বছর আগে একজন মানুষ, তিনি ভেবেছিলেন যে মেয়েদের হাতে যদি কিছু পয়সা না আসে, তারা কিন্তু যতই শিক্ষিত হোক, পরিবারে তাদের একটা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কিন্তু তারা কোনোদিনও পাবে না। সমস্ত যে মতামত তা কিন্তু পুরুষদের দ্বারাই তৈরি হয়। তারাই কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেবেন যে বাড়িতে কোনটা হবে কোনটা হবে। তার প্রথম শর্তটাই হলো যে নারী সে কিন্তু অর্থ উপার্জন করেন। ফলে তার মনে হলো যে নারীর হাতে কিছু টাকা আসা প্রয়োজন। তাই তিনি কি করলেন, একটা ফান্ড তৈরি করেছিলেন এবং সেখানে 6 টাকা করে তিনি, আমি দেখলাম যে 6 জন মহিলাকে তিনি নিয়েছে এবং সেই 6 জন মহিলার মধ্যে আমার মনে আছে, আমি সেটা নিয়ে এখন কাজ করছি,
সেই প্রথম তো মুর্শিদাবাদের এক গ্রাম, বর্ধমানের এক গ্রাম, আরো কোথা কোথা থেকে তারা 6 জন আসতেন। তার মধ্যে একজন স্বাক্ষর করে সেই টাকা নিয়েছিল, যদিও বানানটা ভুল ছিল, কিন্তু সে স্বাক্ষর করে নিয়েছে, মানে তার হস্তাক্ষর আমরা সেখানে দেখতে পাই। আর বাকি 5 জন টিপছাপ দিয়ে দিয়েছে, কিন্তু তারা টাকা নিতে। পরবর্তীকালে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করা, অর্থাৎ আমরা কিন্তু এখন যারা বিশ্ববিদ্যালয়ে আছি বা যারা নানান সংস্থায় কাজ করি, সেখানে একটা কথা চালু আছে যেটাকে বলা হয় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR। অর্থাৎ একটা সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থেকে আমরা তাদেরকে কিছু অর্থ সাহায্য করি বা অন্যান্যভাবে। যেমন আমি শুনলাম যে এই গ্রামটিকে দত্তক নেওয়া হয়েছে এবং মাননীয় সাংসদ শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় নাকি দিয়েছেন। তো ওই রকম ভাবে আমি যখন ডায়মন্ড হারবারে ছিলাম, সেখানে একটি গ্রাম নওশা বলে, এটা প্রত্যন্ত গ্রাম, সেটাকে আমরা ওই রকম ভাবে অ্যাডাপ্ট করেছি, অর্থাৎ দত্তক নিয়েছি। এবং সেখানে আমাদের মেয়েরা যারা NSS করে আর কি, যেটা ন্যাশনাল সোশ্যাল স্কিম, তার মধ্যে যারা আছে সেই সমস্ত মেয়েরা গিয়ে গিয়ে সেখানে নানা রকম কাজ করতো। যেমন শিবির তৈরি করা, গর্ভবতী মহিলাদের তাদের কি সচেতনতা শিবির বলতে পারেন, আরো শিক্ষা শিবির, এরকম নানান আমরা কাজ সেখানে করেছিলাম। এবং সেখানে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স চালু করেছিলাম। ওইসব এলাকায় ভীষণ ঝড় বৃষ্টি হয়, তো যখন প্রচন্ড ঝড় আসে তখন ওই দ্বীপগুলোতে আপনারা দেখবেন যত সাইক্লোন হয়, হ্যাঁ, প্রথম যে জায়গাটা এফেক্টেড হয় সেটা হচ্ছে সুন্দরবন এলাকা। এবং দ্বীপগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়। সবাই এসে তখন ওই শিবিরে তারা থাকতে, মানে ত্রাণ শিবিরে তাদেরকে থাকতে হয়। তো আমি একটা কোর্স শুরু করলাম ডিজাস্টার ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ আসে সেটাকে কি করে আটকানো যাবে, বা সেটা যখন আসবে তার আগে ওই ছোট ছোট দ্বীপে নিজেদেরই যে সম্প্রদায় আছে, যারা লোকজন আছে, তাদেরকে কিভাবে বাঁচানো যাবে, আগে থেকে কি করে বোঝা যাবে, সেইটা নিয়ে একটা কোর্স করতে হবে। মেয়েরা সেই কোর্স কিন্তু সেখানে চালু করার পর মেয়েদের জন্য সেটা হলো, এবং মেয়েরা তৈরি। তেমনি মেয়েরা কিন্তু পারে না এমন কোনো জিনিস নেই। এবং আমি আরেকটা কথা বলবো যে ঠিক আছে, পুরুষদের সাহায্য নিয়ে তারা এগিয়ে যায়, পুরুষদের সাহায্য দরকার, কিন্তু আরেকটা ব্যাপার মনে রাখতে হবে যে উইমেন আর বর্ন ম্যানেজার্স। অর্থাৎ তারা কিন্তু জন্ম লগ্ন থেকে দেখবেন বেড়ে উঠতে উঠতে তারা কিন্তু এমন ভালো, যেটাকে বলা হয় একবারে নিবন্ধক, মানে সমস্ত কিছু তারা কিন্তু কন্ট্রোল করতে পারে। তারা বাড়ি দেখছে, তারা বাইরে দেখছে, তারা অফিসে যাচ্ছে, বাড়িতে নানা রকম যত রকমের সমস্যা যাই হোক না কেন, তারাই কিন্তু সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারা কিন্তু নিচ্ছে। কিন্তু একটা সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু মেয়েদের শিক্ষা বলুন, মেয়েদের কর্মের যে সুযোগ বলুন, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত বৈষম্য আছে কিছু কিছু ক্ষেত্রে। বাংলা সবসময় এগিয়ে, মেয়েদের শিক্ষার ব্যাপার হোক বা যে কিছু অন্য কিছু যেগুলো উন্নতি কল্পে নেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখি যে এখানে লিঙ্গ বৈষম্য আছে। এখানে চাকরির জায়গাতেও হয়তো মেয়েরা, বিশেষ করে যেগুলো মানে এই যে মজুরি যারা করে আর কি, যারা হয়তো জুট মিলে কাজ করে, যারা মানে এমনি লঘু যে ক্ষুদ্র যে শিল্প সেখানে যে কাজ করে, পুরুষদের থেকে কিন্তু মেয়েদের যে মানে যেটাকে স্যালারি বলা হয়, মাইনে বলা হয়, সেটা কিন্তু কম হয়। এটা কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। আমরা যারা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াই, আমরা হয়তো একই রকমের আমাদের বেতন কাঠামো, কিন্তু যারা একেবারে রাস্তায় নেমে কাজ করে, মিলে কাজ করে, হ্যাঁ, এই ধরনের যেখানে, সেখানে কিন্তু একটা বিশাল ফারাক আছে। পুরুষদের থেকে কিন্তু মেয়েরা কম। যেমন দেখুন, কিছু আবার শিল্প আছে, যেমন বিড়ি বাঁধার কাজ মেয়েরাই করতে পারে, কারণ তাদের জন্মগত দক্ষতা তারা পায়, তাদের আঙুলগুলো সামনেটা দেখবেন সুচোরো। কিন্তু তবুও কিন্তু এই ধরনের একটা বৈষম্য আছে, যেগুলো আস্তে আস্তে আমার মনে হয় মেয়েরা যত সচেতন হবে, তারা যতটা নিজেদের অধিকার বুঝে নেবার চেষ্টা করবে, আস্তে আস্তে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কিন্তু এই সমস্ত কিছুতে যে সংস্থা সব থেকে বেশি, অর্থাৎ মেয়েদেরকে তাদের স্বাধিকার বোঝাবার জন্য যে ভূমিকাটা পালন করে, সেটা হচ্ছে স্কুল। এবং সেই জন্যই এই গুপ্তিপাড়া বিদ্যালয়, মহিলা বিদ্যালয় আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ। কারণ একদম যে বেসিক ট্রেনিংটা, একদম যে প্রারম্ভিক শিক্ষাটা, সেটা কিন্তু আপনারাই দিচ্ছেন। এবং সেই জন্য আজকে আমি পরিচালন সমিতির মাননীয় সমস্ত সদস্যদের এবং আমাদের এখানে যিনি বসে আছেন টিচার ইনচার্জ ম্যাডাম, আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা খুব সুন্দরভাবে সেই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আমার সর্বান্তকরণে আমি আমার মানে আপনাদেরকে আমি আমার সহযোগিতা, কিছু যদি আপনার মনে হয় কখনো যে আমি কাজে লাগতে পারি, তো আই এম অলওয়েজ দেয়ার।
এবং আমি প্রাক্তনীদের কথাটা একটু বলতে চাইবো। যে কোনো শিক্ষা সংস্থা, তাদের প্রাক্তনীরা কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। এই যে আপনারা আজকে একটা 75 বছর পূর্তি উপলক্ষে এসেছেন, এটাই শুধু যেন না হয়, প্রতি বছর বা যখন যখন আপনার এই স্কুল, অর্থাৎ এটাকে কি বলি আমরা, আলমা ম্যাটার, তাই না? বাড়ির পরে এটাই হলো আমাদের দ্বিতীয় বাড়ি বলতে গেলে। পরবর্তীকালে কর্মজগৎ যেমন আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে যায়, তো এই দ্বিতীয় বাড়িটাই কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কারণ আমাদের 3টে ধাপে আমরা শিক্ষা পাই। প্রথমেই আমাদের জননী মা, তারপরে বাবা, এবং তারপরেই হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। ফলে যখন যখন স্কুল চাইবে তখন আপনাদের আসতে হবে। এমন নয় যে শুধুমাত্র যখন এই সম্মেলনী অনুষ্ঠান হবে তখনই আপনারা আসবেন। আর আমি জানি আপনাদের আপনারা এত দূর দূরান্ত থেকে এসেছেন, বসে আছেন, এবং আপনারা তো শুনলেন যে আমার প্রথম দিনই আসার কথা ছিল, কিন্তু যেহেতু কিছু এমন দায়িত্ব আমার উপরে আছে ন্যস্ত, যে আমাকে অনেক সময় বাইরে চলে যেতে হয়, অনেক কাজে আটকে যেতে হয়, সেদিন আসতে পারিনি। কিন্তু আজকে আমি ঠিক করেছিলাম যে আমি এমন একটি স্কুলে এত সুন্দর একটি অনুষ্ঠানে না গিয়ে পারবো না, এবং এত আন্তরিক মানে ভালোবাসা নিয়ে আমাকে পরিচালন সমিতির মাননীয় সদস্যরা, আমি এখানে বিশেষ করে সঞ্জয় বাবুর এবং সুব্রত বাবুর নামটা নেব, ওনারা গেছিলেন, তাপস বাবু ছিলেন এবং কালেক্টর কিঙ্কর বাবু ছিলেন। এমনভাবে তারা আমাকে ডাকলেন যে আমার মনে হলো যে না, আমাকে যেতেই হবে। হয়তো কোনো সময় কখনো হয়তো এই স্কুলের সাথে কোনো একটা বন্ধন আমারও হয়তো ছিল, আমি জানি না, কারণ 75 বছর তো এখনো আমার অতটা বয়স হয়নি, ফলে হতে পারে তখন হয়তো একটা কোনো বন্ধন ছিল। তো এইসব আছে, এবং আমি দেখতে যাচ্ছি যে ছোটো ছোটো মেয়েরা আমাদের এখানে রয়েছে। তারা এখন কোন ক্লাসে পড়ে, কি পড়ে আমি কিছু জানি না। ইয়েস, এবং তিনি একটা গল্প লিখেছিলেন, দ্য লাস্ট লেসন, অর্থাৎ অন্তিম পাঠ, শেষ পড়া যাকে বলতে গেলে। সেটা হচ্ছে যে ফ্রান্সের একটা খুব ছোট্ট গ্রাম, সেই গ্রামের ওপরে যখন জার্মানি আক্রমণ করলো, তখন সেই গ্রামে একটি স্কুল ছিল, আর সেই স্কুলে ছোট্ট ছোট্ট ছেলেগুলো পড়তো। তার মধ্যে কিছু ছেলে ভালো ছিল, কিছু ছেলে দুষ্টুমি করতো। তোমাদের মধ্যেও আছে, দুষ্টুমি করো নাকি কেউ কেউ? করো, আচ্ছা ঠিক আছে, বেশি করো না। তো সে একটা বাচ্চা ছেলে ছিল, সে খুবই দুষ্টু ছিল, আর সে কখনো পড়াটা করে আসতো না। বিশেষ করে যখন ফ্রেঞ্চ পড়ানো হতো, ঠিক যেমন তোমাদের বাংলা পড়ানো হয়, তাদেরকে ফ্রেঞ্চ ছিল তাদের মাতৃভাষা। তো একদিন কি হলো, হঠাৎ করে জার্মানি যারা আক্রমণ করেছিলেন তারা ওই গ্রামটাকে কবজা করে নিল এবং বলল, কালকের পর থেকে এই স্কুলগুলোতে আর ফ্রেঞ্চ ভাষায় পড়ানো হবে না। জার্মানি কিংবা প্রুশিয়ান ভাষায় এবারে শিক্ষা দেওয়া হবে। এবারে মাস্টারমশাই, তার নাম ছিল হ্যামেল মাস্টারমশাই, পরের দিন এলেন, সবাই বসে আছেন, এমনকি ছাত্রছাত্রীদের বাবা মারাও এসছে। তো তখন বলছে যে ওই ছেলেটা দুষ্টুমি করতে করতে ঠিক আবার যেমন রোজ আসে দেরি করে, আজকেও এসছে। তা ছেলেটা জিজ্ঞাসা করছে, আজকে সবাই কেন, সবার বাবা মা কেন এসছে? তখন হ্যামেল স্যার বলছে, আজকেই তোমাদের শেষ পাঠ, অর্থাৎ লাস্ট লেসন। তখন সে বলছে যে লাস্ট লেসন মানে? বলছে, তোমরা যে পাঠটা পড়ছিলে সেই চ্যাপ্টারটা খোলো, আজকে আমি এটা পড়াবো, পড়ি, এরপর থেকে আর কোনোদিনও ফ্রেঞ্চ ভাষায় পড়ানো হবে না। এবার থেকে তোমাদের নতুন শিক্ষক মহাশয় আসবে এবং তোমাদেরকে জার্মানি ভাষায় পড়াবে। তখন ছেলেটার মনে হলো যে এটা কি হলো, আমি আমার ভাষা আর শিখতে পারবো না, আমার ভাষায় আর কোনো বই আমি পড়তে পারবো না। এবং কি হলো, আমি তো এখনো পর্যন্ত ব্যাকরণটাও ভালো করে শিখিনি, আমি তো বাক্য গঠনও শিখিনি, আর আমার পড়াশোনা এখানে আমার ভাষায় শেষ হয়ে গেল। তো এটাই ছিল লাস্ট লেসন। আমরা আমাদের ঐতিহ্য, আমাদের পরম্পরা, আমাদের ইতিহাস আর আমাদের ভাষাকে ভালোবাসবো, আমাদের সাহিত্যকে ভালোবাসবো, তবে আমরা আমাদের রাজ্যকে, আমাদের দেশকে ভালোবাসবো, তাই না? আর তবে আমরা মানুষের মতো মানুষ হব। তো এই জন্য তোমরা কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? খুব ভালোবেসে পড়াশোনা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু ভালো জিনিস নিশ্চয়ই তোমাদের শেখানো হয়, যেমন মিথ্যা কথা না বলা,
বড়দের সম্মান করা, এগুলোকে বলা হয় ভ্যালুস। এই ভ্যালুসগুলোকে অবশ্যই কিন্তু মনে রাখো, কারণ এটাই তোমাদের চলার পথটা আগামী দিনে সুগম করে। তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, খুব বড় হোক এই স্কুলের নাম যেন আরো 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 অনেক অনেক দূর ছড়িয়ে পড়ে। আর আজ 75 তো, ততদিন তো আর আমি বেঁচে থাকবো না। 75 + 75 কত হয়? 150। তখন তোমরা আসবে, তখন হয়তো তোমরা আলো করে বসে থাকবে এখানে। ঠিক আছে? মুক্তিপাড়া বালিকা বিদ্যালয় জিন্দাবাদ। ধন্যবাদ। দরিদ্র এবং অশিক্ষায় আচ্ছন্ন ভারত জাতিকে জানিয়েছিলেন জেগে ওঠার আহ্বান। তিনি আমাদের সকলের শান্তি। স্বামী বিবেকানন্দের আবির্ভাব নিঃসন্দেহে ভারতীয় জীবনে এক নতুন যুগের সূচনা। তার অবিস্মরণীয় দৃঢ়তাবাণী শুধু বাঙালি নয়, ভারত তথা বিশ্বের কাছে এক উজ্জ্বল সম্পদ। ওঠো, জাগো, আর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। দেশের তরুণ রক্তকে উজ্জীবিত করতে এই বাণী ছড়িয়ে দিয়েছিলেন তিনি দিকে দিকে। তাঁর অনুপ্রেরণা তাই আজকের শতাব্দীতে দাঁড়িয়েও সমানভাবে প্রাসঙ্গিক। এই মহান পুরুষকে আমরা তাঁরই বন্দনা গান দিয়ে শ্রদ্ধা নিবেদন করছি। পরিবেশনায় আমাদের বিদ্যালয় ছাত্র। বন্ধুরা, অনুষ্ঠান মোটামুটি শেষের পথে। এখন একটি নাটক আছে, আমাদের ফিরে যেতে হবে, সেই জন্য একটু চেঁচামেচিও হয়েছে, একটু ডিস্টার্ব হয়েছে আমার ভিডিওতে, ক্ষমা করে দেবেন। ভিডিওটা এখানে শেষ করছি। এখান থেকে স্টেশন অনেক দূর, আমার বাড়ি যেতে ট্রেন ধরে 10:30 বেজে যাবে। আমার স্মৃতিচারণ, আমার স্কুল। যদি ভিডিও ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। শেষ করলাম, নমস্কার। আকাশে পূর্ণিমার চাঁদ দেখে ছবি নেওয়ার লোভ সামলাতে পারলাম না, শহরে তো পাই না।